আসসালামু আলাইকুম। আজকের মার্কেট দেখে কি মনে হলো আপনাদের? আমার কি মনে হলো, মার্কেট কোন দিকে যাচ্ছে, সব কিছু মিলিয়ে আজকের বাজারের প্রেডিকশন মানে মার্কেট প্রেডিকশন, আমাদের ডিএসসিএক্স কোন দিকে যাচ্ছে, এই সমস্ত সকল বিষয় নিয়ে কথা বলবো। আমি রাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিক ইউটিউব চ্যানেল। একটা বিষয় যে ঘোড়ার যখন একটা রেস হয় তখন দেখা যায় ঘোড়া যখন চলতে শুরু করে তখন রেস কমপ্লিট না করা পর্যন্ত কিন্তু ঘোড়া থেমে যায় না। আর আমাদের ডিএসসিএক্স যে হারে সে রেসে শুরু করছে, আমার মনে হয় আমাদের যে প্রেডিকশনগুলি করি, গতকালকে যেমন প্রেডিকশন করছিলাম যে হয়তো আজকে ছোট কিছু ক্যান্ডেল দিতে পারে, দুই একটা দিন স্লো থাকতে পারে, কিন্তু ফাইনালি কিন্তু বিশাল একটা ক্যান্ডেল দিয়ে আমাদের মানে সেই ধারণাটা মিথ্যে প্রমাণিত করছে। বাট লিটল মানে অল্প ছোটোখাটো একটা কারেকশন আছে, যে কারেকশনটা বলতে যে আমাদের ভলিউমটা, সেই ভলিউমটা কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে ছিল না। যে জায়গায় 860 কোটি টাকা ভলিউম ছিল সেই জায়গায় আমাদের আজকে কিন্তু 722 কোটি টাকা ভলিউম হয়েছে। তো এই দিক দিয়ে আমাদের একটু ইন্ডেক্সটা দুর্বলতা প্রকাশ পাইছে। বাট যেই রেসে উঠে গেছে আমাদের ডিএসসিএক্স, এই রেসটা সম্ভবত খুব একটা থামার কারণ না। যাই হোক, শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় নিজের বুদ্ধিতে বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনো আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। চলুন আমাদের মূল আলোচনায়। আমরা যদি এই যে মিনিট চার্টটা দেখি, দেখবেন তিনবার লাল করে শেষে যে শার্পলি উঠা শুরু করছে আর থামে নাই, সেই ঘোড়ার রেসের মতো। মানে কি হলো, গতকালকে আমাদেরকে একটা ধোকা দিয়ে আমাদের হাতের শেয়ারগুলি নিয়ে নিল। অনেকে আমরা প্রফিট টেক করছি, আমি নিজেও প্রফিট টেক করছি গতকালকে রাত। আর আজকে সকালে তিনবার এইরকম একটা ধোকা দিয়ে আমাদের হাতের, আমরা যারা দুর্বল চিত্তের মানুষ, তাদের হাতের শেয়ারগুলি কিন্তু মামারা নিয়ে নিছে। এই যে গতকালকে থেকে শুরু করে 1, 2, 3, 4, এই 4টা ক্যান্ডেল দিয়ে আমাদের হাতের কিন্তু অনেক শেয়ার নিয়ে গেছে। তাই আসলে একটা যে কথাটা বলছিলাম গতকালকে, মেবি আপনাদেরকে একটু বলছিলাম যে আসলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ যেহেতু চলন্ত ট্রেনে যাত্রী উঠে গেছে, এখন ট্রেন যাবেই। সো আমরা এত ভয় পাবো না, রিস্কটা আগের চাইতে একটু বেশি রিস্ক নেব আমরা। আরেকটু ব্যাপার যেটা ডিএসসিএক্স নেই, এই যে আমাদের সাপোর্ট লাইন, এই আমাদের রেজিস্ট্যান্স এরিয়া, এইটা হলো আমাদের রেজিস্ট্যান্স এরিয়া 5411 পয়েন্ট। এর উপরে যখন উঠে যাবে বাজার, তখন কিন্তু বাজার আরও বেশি গতি পাবে। তবে আমাদের এই মাসে আর কয়েকটা ট্রেড আছে। এই ট্রেডের মধ্যে আমি আমার আশাটা পূর্ণ করতে চাই, 1000 কোটি টাকার ট্রেড। আমি আশা করি এই মাসে কয়েকটা দিনের মধ্যে আমরা 1000 কোটি টাকার ট্রেড আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। এখানে যদি আমরা দেখি, আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর এখন বেশি ভালো প্লে করছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর, আমাদের ফুড অ্যান্ড অ্যালায়েন্স উঠে আসছে, আমাদের ফুয়েল অ্যান্ড পাওয়ার উঠে আসছে। ব্যাংক দিয়ে আমাদের মার্কেট সাপোর্ট দিচ্ছে, ব্যাংক তো আছেই। ব্যাংকের মধ্যে আপনাদেরকে আমি যমুনা ব্যাংকটার কথা আপনাদের বলছিলাম 17 টাকা 50 পয়সায় বাই করার জন্য। আজকেও মেবি যমুনা ব্যাংক 17 টাকা 50 পয়সা টাচ করছিল, আই ডাউট, আমি ঠিক মনে নাই, কিন্তু বিগত কিছুদিন ধরে 17.50 17.40ও মেবি ট্রেড হয়েছে। সো বাকি যে 3-4টা, এই ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যাল, ফুড অ্যান্ড ফুয়েল, এই 4টা সেক্টর থেকে একটা স্টক নিয়ে আমি কথা বলবো, আর চেষ্টা করব আপনাদের কিছু কমেন্টে রিপ্লাই দিতে। ভিডিও বড় হয়ে যায়, তাই ওইরকম বলা সময় থাকে না। চলুন শুরু করি। প্রথমেই আমরা আসলাম আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে। এটা ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা স্টক, আমরা জানি, আমরা বহুবার এটা নিয়ে কথা বলছি। দেখেন আনোয়ার গ্যালভানাইজিং এই জায়গাতে একটা মানে সাইডওয়েজ মুভমেন্ট করে সেটা আবার ব্রেকআউট দিচ্ছে। ব্রেকআউট দিয়ে এই পর্যন্ত গিয়ে আমাদের এই যে প্রফিট টেকিং একটা জোন ড্র করা ছিল, এই জোন থেকে সে একটা রিজেকশন পেয়ে 2টা দিন সেটা কারেকশনের মোডে ছিল, এবং ফাইনালি আজকে কিন্তু শেয়ারটা আবার আপ ট্রেন্ড কনফার্ম করলো। সো
আমরা এই আনোয়ার গ্যালভানাইজিং এর দিকে আমরা খেয়াল রাখবো। এবং আপনি জানেন যে এই আনোয়ার গ্যালভানাইজিং এইখান থেকে এই ৭৬ টাকাটা পার করতে পারলে তাহলে সেটা ৯০ টাকার উপরে আপনি দেখতে পাবেন। ইভেন আমি আশা করি আনোয়ার গ্যালভানাইজিং শেয়ারটা আমরা আরো উপরে দেখতে পারবো। এখন কথা হলো আরো উপরে বলতে কত? আমরা এই রেঞ্জের কথা বললাম ৯০, তারপরে বললাম যে ১০০ টাকা। এইখানে একটা রেঞ্জ দেওয়া আছে ১১৮ টাকা পর্যন্ত। তারপরে কিন্তু আমার আরো একটা রেঞ্জ ড্র করা ছিল ১৪৭ টাকা পর্যন্ত, ১৩৯ থেকে ১৪৭। বাট এইটাই কি শেষ? না, আমি মনে করি একটু সময় নিলেও এই আনোয়ার গ্যালভানাইজিংটা ২০০ টাকা পর্যন্ত যেতে পারবে, যাওয়ার মতো তাদের ক্ষমতা আছে। সো আজকে আপনার নোট করে রাখেন, শেয়ারটা আমি টার্গেট দিলাম ২০০ টাকা। সেটা কি আগামী ১ মাসে যাবে, ২ মাসে, ৩ মাসে, নাকি ১ বছরে যাবে, সেই টাইমটা আমি বলতে পারবো না। কারণ বাজার হলো আনসার্টেন বাজার, যে কোনো সময় বাজার যেহেতু আনসার্টেন, তাই যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। যেমন আমরা এতদিন মনে করছি বাজার নিচে যাচ্ছে তো যাচ্ছে, বাজার কিন্তু উপরে উঠে গেছে। তদ্রূপ আবার এই বাজার উপরে উঠতে 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 একটা সময় গিয়ে আবার কিন্তু পড়বে। তবে ইমিডিয়েটলি এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে আমাদের বাজার সেই যে বলে আসছি ২০০৩ থেকে ১০ অথবা ২০২১ সালের দিকে যেরকম একটা শার্প মুভমেন্ট করছে, সেই মুভমেন্টের দিকেই আগাবে। তবে এখন আপনি বলতে পারেন যে আমি আনোয়ার গ্যালভানাইজিং কিনলাম, বাট স্টপ লস কোথায় নেব? আসলে স্টপ লসের কথা আপনাদের বলে আসছি যে ৫%। তবে আমার উচিত এই যে ৭৬ টাকার ব্যারিয়ার, এই ব্যারিয়ারটা না ভাঙা পর্যন্ত আমাদের নতুন করে এন্ট্রি নেওয়ার দরকার নেই। আর যদি আপনি মনে করেন যে বাজার যে স্টেবল হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে মজবুত হচ্ছে, সো যত কমে কেনা যায় ততই সেফ, আমার ব্রেকআউট ট্রেড করার দরকার নেই, আমি কম পয়সায় আমি কিনবো, কম দামে কিনবো। তাহলে আগামীকালকে থেকেই যত কমে পাওয়া যায় আস্তে 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 কিনতে থাকেন। আর স্টপ লস আপনার অ্যাভারেজ প্রাইস থেকে স্টপ লস ৫%। ওকে, তাহলে আমরা পরবর্তী স্টকে যাই। আমাদের দ্বিতীয় স্টক অ্যাডভেন্ট ফার্মা, ফার্মাসিউটিক্যাল সেক্টরের। আমরা এই শেয়ারটা নিয়ে কথা বলছিলাম ২৫শে এপ্রিল, ঠিক আছে? তারপরে এই ২৭শে এপ্রিলের এই ক্যান্ডেল, সেই ভিডিওতে আমরা বলছিলাম যে যাদের হোল্ডিংয়ে আছে তারা এই শেয়ারটা হাতছাড়া করব না, স্টপ লস এখানে নেব না। এবং বলছিলাম যে এই শেয়ারটা হতে পারে এখান থেকে ১৬ টাকা পর্যন্ত উঠতে পারে, একটা মানে কারেকশন শেষ করলে একটা ১৬ টাকা পর্যন্ত ডেড ক্যাট বাউন্স দিতে পারে। বাউন্স দিয়ে আবার শেয়ারটা নিচে পড়ার সম্ভাবনা আছে। এবং ফাইনালি কিন্তু শেয়ারটা ১৬ টাকা ৪০ পয়সায় আজকে ক্লোজ দিছে, ১৬ টাকা ৫০। তাহলে কি এই ডেড ক্যাট বাউন্স হলো এটা? তার মানে এই শেয়ারটা কি আবার পড়ে যাবে? না, তখনকার সিচুয়েশনে এই কথাটা আমরা বলছিলাম ওই ২৫শে এপ্রিলে। আমরা এই ক্যান্ডেলের আগের এই ক্যান্ডেল ২৪শে, এটা ২৭, মানে এই ক্যান্ডেলের পরে দিন আমরা কথা বলছিলাম। যদি আমরা দেখি ভিডিওটা দেখলে দেখবো, এই দেখেন এই জায়গায় আমরা কথা বলছিলাম, এটা হলো ২৪ তারিখের ক্যান্ডেল। তো বলছিলাম যে হ্যাঁ, এইখানে আমরা স্টপ লস নেব না, আমরা ধরে রাখবো। আবার যখন ১৬ টাকার দিকে গিয়ে আবার সে পড়বে তখন এই দিকে সেল করে দিয়ে আমরা নিচে আবার আসলে আমরা কিনবো। বাট এখন মার্কেটের সিচুয়েশন ভিন্ন হয়ে গেছে। ভিন্নটা কি? যে এখন বাজার আমাদের কারেকশন শেষ করে আপ ট্রেন্ডে যাচ্ছে, সেই কারণে অন্যান্য সব ইন্ডিকেটর বলে এই শেয়ারটা ভালো পারফর্ম করবে, করার জন্য রেডি। তাই আমরা এই শেয়ারটাতে আমরা এন্ট্রি নেব। এন্ট্রি নিয়ে কি করব? ধরেন এই আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও হিসেব করলে আমরা দেখি এই শেয়ারটা এই যে রিস্ক রিওয়ার্ড রেশিও 1:5 হয়। আমরা অ্যাটলিস্ট এই শেয়ারটা 22 থেকে 23 টাকা পর্যন্ত যাওয়ার আপাতত ক্ষমতা রাখে। বাট ফাইনালি কিন্তু শেয়ারটা আমি মনে করি এই যে 32, 33 বা 35 টাকা এইটুক পর্যন্ত শেয়ারটা যাবে। আর যদি আমরা এই 35 টাকা ধরি,
তাহলে কিন্তু আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কত হয় 1:13। সো আপনারা এই শেয়ারটার দিকে নজর রাখবেন। আপনারা যদি স্টপ লস ধরে ওই 5% বলছি, কারণ আপট্রেন্ড বাজারে রিস্কটা একটু বেশি নিতে হয়, সেই হিসাবে আপনারা 5% ধরতে পারেন, অথবা এই সুইং লোটা আপনারা ধরতে পারেন। কত টাকা? 15 টাকা। তাহলে আপনারা অ্যাডভেন্টকে 15 টাকা স্টপ লস ধরে আমরা যত কমে পারি আমরা শেয়ারটা কিনে নেব, এবং প্রফিট আপনি আপনার মতো অনুযায়ী আপনি প্রফিট বুক করবেন। তবে আমি বলছি যে এটা আস্তে আস্তে এত ভালো হবে যে শেয়ারটা ইভেন সে 35 টাকাও যাওয়ার মতো যথেষ্ট যোগ্যতা রাখে। আর বাকিটা আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও কত হয় 1:13 হয়ে যায়। আমাদের পরবর্তী সেক্টর হলো ব্যাংক সেক্টর। যমুনা ব্যাংক, এই দেখেন কি অবস্থা, আজকে কত সুন্দর করে যমুনা ব্যাংক এই যে 50 পয়সা ক্লোজিং মানে টাচ করে উঠে গেছে। আপনাদের এই 17 টাকা 50 পয়সা কিনতে বলছি, এখন MA20 উপরে আছে এবং 17 টাকা 80 আছে। এই যে শেয়ারটা এইখানে 18 টাকাটা পার করলে সাই করে শেয়ারটা উঠে যাবে। ইভেন শেয়ারটা কোথায়, এইটা হলো 20 টাকা পর্যন্ত, 18 টাকা 80। এই 18 টাকা 80 পার করতে পারলে শেয়ারটা 20 টাকা যাবে, আর 20 টাকা থেকে শেয়ারটা 23 টাকা যাবে, 23 টাকা থেকে শেয়ারটা কত 26 টাকা। সো আপাতত আমরা এই শেয়ারটা 26 টাকাকে টার্গেট করে আমরা এই শেয়ারটা বাই সেল করব। হ্যাঁ, এখন আপনি আগামীকালকে থেকে অল্প অল্প বাই শুরু করতে পারেন। আর যদি স্টপ লসের কথা চিন্তা করেন তাহলে এই 17 টাকা 30 পয়সা আপনি স্টপ লস সেট করবেন। তাই 17 টাকা 30 পয়সাকে স্টপ লস ধরে আমরা ট্রেডিং প্ল্যান সাজালাম। পরবর্তী সেক্টর হলো ফুড অ্যান্ড অ্যালাইড। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর সবগুলি স্টক এত ভালো অবস্থানে আছে চিন্তা করা যায় না। আমরা কিন্তু দেখেন গেল আজকে হোল্ডেড দিচ্ছে, আমরা কিন্তু 6 তারিখে গেল নিয়ে ভিডিও করছিলাম, দেখেন এখানে দেওয়া আছে 6 তারিখে আমাদের ছিল এই যে এই রেঞ্জটা 11 টাকা 80 পয়সা, আমরা কিন্তু প্রফিটে আছি। এবং এই যে 6 তারিখে তারপরে AMCL প্রাণ এ নিয়ে আমরা ভিডিও করছি 12 জুলাই আমরা ভিডিও করছি। তারপরে ফং ফুড নিয়ে মনে হয় করি নাই। তার মানে যে ফুড অ্যান্ড অ্যালায়েন্স সেক্টরটায় প্রতিটা স্টক আপনি, এটা আমি নির্দিষ্ট করে বলার মতো কিছু নাই। আপনি এই বিডি থাই ফুড, এই অ্যাপেক্স ফুড, বিডি থাই ফুড নিয়ে মেবি কথা বলছে, এই দেখেন অ্যাপেক্স ফুড নিয়ে আমরা কথা বলছি 190 টাকা। তারপর আপনি আরডি ফুড আপনারা নজর রাখতে পারেন। আরডি ফুড নিয়ে আপনাদের সাথে কখনোই কথা বলি না, তবে আরডি ফুডটা যেই জায়গায় আছে খুব একটা লোভনীয় জায়গায় আছে, সেটা এখানে আবার সাইডওয়েজ করতেছে। এইখান থেকে আরডি ফুডটা যখন বেরিয়ে যাবে সাই করে সেটা উঠে যাবে। তারপর হলো এনটিসি, দেখেন এনটিসিটা এত চমৎকার জায়গায় আছে, কি বলবো, আসলে সব লো প্রাইসে আছে। ফুড সেক্টরের সব শেয়ারই লো প্রাইসে আছে এবং লোভনীয় অবস্থায় আছে। এমারত ওয়েল এই নিয়ে মেবি আপনাদের সাথে কথা হয়েছিল, এমারত ওয়েল নিয়ে এইটা ছিল অ্যাকুমুলেশন জোন। দেখেন সে অ্যাকুমুলেশন জোনটা এখনো পার করতে পারে নাই। এই অ্যাকুমুলেশন জোনটা যদি পার করে তাহলে তার গতি আসবে, এবং আমি আপনাদের দেখাইছিলাম এই 35 টাকা পর্যন্ত। সো এটার দিকেও নজর রাখবেন, এনটিসির দিকে তো অবশ্যই নজর রাখবেন। তারপরে কি তারপরে মোটামুটি এই তো এই যে রহিমা ফুড আমরা 93 টাকা কনফার্ম হলে রহিমা ফুড কিনতে বলছিলাম। শেয়ার কত আসে 93 থেকে 133। এই শেয়ারটা আরেকবার রেলি দিতে পারে, আরেকবার এইখান থেকে সে থেমে যাবে না। সে এখানে 3 দিন ধরে পিন তৈরি করে সে ওই সেলটা হজম করতেছে। তারপরে এখান থেকে ঠাস করে একদিন এরকম একটা ক্যান্ডেল দিয়ে হোল্ডেড দিয়ে সে কিন্তু এখান থেকে ব্রেক আউট করে দিবে। তাই এই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরটা নিয়ে আপনারা অবশ্যই গবেষণা করবেন। যার যেটা মনে চায় ওই রকম না, যে কটার কথা বললাম ওগুলির দিকে খেয়াল রাখবেন। বিডি থাই ফুড, আরডি ফুড, তারপরে অ্যাপেক্স ফুড, তারপর রহিমা ফুড, এনটিসি। ফাইন ফুডের কি অবস্থা? না, ফাইন ফুড কারেকশন করার জন্য একেবারে মুখ্য হয়ে আছে। সো এই কটা ফুড নিয়ে আপনারা দেখতে পারেন। ওকে, তার পরবর্তী সেক্টর হলো ফুয়েল অ্যান্ড পাওয়ার। টেক্সটাইল নিয়ে কথা বলবো না, ফুয়েল অ্যান্ড পাওয়ার দিয়ে শেষ করব।
ইন্ট্রাকো। দেখেন ইন্ট্রাকো কি করলো, এই যে আমাদের ট্রেন্ড লাইন, আমার বলিঞ্জার ব্যান্ডটাকে অফ করে দিই, হ্যাঁ, এই ট্রেন্ড লাইন এই একটা হোল্টেড ক্যান্ডেল দিয়ে কিন্তু সে ব্রেকআউট করছে। দিন শেষে 10 পয়সা কমে হোল্টেড রাখতে পারে নাই, বাট তারপরে কি হইলো, 1 2 3 4 দিন সে কারেকশন করে, মানে 3 দিন কারেকশন করে আজকে একটা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল দিয়ে দিচ্ছে। তার মানে এই যে আপনাদের কিন্তু আমি এই থিমটার কথা বলছিলাম, মার্কেট প্রেডিকশন টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা হলো যেই শেয়ারগুলি আমি বলছিলাম আপনাদের যে শেয়ারগুলি একটা হোল্ড দিয়ে কারেকশনে আসছে অথবা 3টা হোল্ড দিয়ে কারেকশনে আছে, সেই লিস্টগুলি আমাকে দিতে, আপনারা কেউ দেন নাই। তার মানে আমার অ্যানালাইসিসগুলি আপনারা মনোযোগ দিয়ে শোনেন না বা পরিশ্রম করে পয়সা উপার্জন করতে চান না। আর পরিশ্রম যত না করবেন তত কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো এই একটা হোল্ড দিয়ে 3 দিন কারেকশনে আসছে, আজকে শেয়ার রিভার্সাল একটা ইঙ্গিত দিছে, তার মানে যে কোনো সময় র্যাপিডলি শেয়ারটার প্রাইস বেড়ে যাবে। আর সেই অর্থে আমি আমার যে পেইড একটা গ্রুপ চালাই, আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন, আমরা কিন্তু এই শেয়ারটাতে আজকে এই 21 টাকা 50 60 70 এই রেঞ্জে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিচ্ছি। সেই জন্য আপনাদের বলছি না যে আপনারা কিনবেন আপনাদের মতো। তার মানে এই শেয়ারটা যদি আপনারা কিনলে অবশ্যই 20 টাকা 90 পয়সা আপনি স্টপ লস ধরবেন। আমরা কখনোই রিস্ক রিওয়ার্ড রেশিও ছাড়া আমরা শেয়ার কিনবো না এবং স্টপ লস সেট ছাড়া আমরা শেয়ার কিনবো না। এইগুলি হলো আরজেড ফর্মুলা, যে ফর্মুলার কথাগুলি আপনাদের শোনাচ্ছি এইগুলি হলো আরজেড ফর্মুলা, ঠিক আছে। এই যে আপনারা আগামী দিন যদি সম্ভব হয় মানে নিচে আসে আপনারা কিনবেন, অথবা আপনারা যদি ব্রেকআউট চিন্তা করেন তাহলে কিন্তু আপনাকে বাই করতে হবে এই 22 টাকা 70 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত করলে। তাহলে আমি মনে করি যেহেতু বাজার আপ ট্রেন্ডে আছে, সেই হিসাবে আমরা একটু রিস্ক নিতেই পারি। কি রিস্ক সেটা, যেহেতু এখন 22 টাকা আছে, আগামী দিন সকালে বা যে কোনো সময় যদি এই 21 টাকা 70-এর আশেপাশে পাওয়া যায় বা একটু বেশি কম হলো অসুবিধা নেই, আমরা অল্প করে শেয়ার কিনে নিব, কিনে রাখবো, পোর্টফোলিওতে ফেলে রাখবো, এটা দেখার জন্য শো পিস, কারণ প্রতিদিন এটার প্রতি তখন নজর রাখবে। আর যখন এই 22 টাকা 70 পয়সা পার করবে তখন আমরা শিওর হয়ে যাবে, ওভার কনফার্ম হয়ে যাবে, শেয়ারটা সামনের দিকে যাবে। ফাইনাল প্রথম অবস্থায় প্রাথমিকভাবে শেয়ারটাকে আমরা 25 টাকা 20 থেকে 25 টাকা মানে 26 টাকা পর্যন্ত আমরা রেঞ্জ ধরতে পারি। 25 টাকা 20 থেকে 26 টাকা পর্যন্ত আমরা এর রেঞ্জ ধরলাম। এই রেঞ্জ ধরে আমরা ট্রেড নেব ইনশাল্লাহ। অনেক কথা হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে। ফাইনালি টেক্সটাইল সেক্টর নিয়ে কথা না বললে আমার ভালোই লাগে না, শুধু মনে চায় যে টেক্সটাইল নিয়ে কথা বলে আপনাদের টেক্সটাইল কি মানে প্রেডিকশন দিই। দেখেন এই যে আমরা একটা জোন ড্র করে রাখছিলাম যে এইটা একটা রেজিস্ট্যান্স জোন হবে, এইখানে উঠে সে ব্রেকআউট দিয়েও আবার এটা ওঠানামা করতেছে। ফাইনালি আমরা এটাকে এইটুক পর্যন্ত আমরা টেনে দিলাম। এইটা হলো আমার ডিএসএসএল মানে ড্রাগন সুইটারের একটা অ্যাকুমুলেশন জোন। এইটার থেকে যখন বের হবে শেয়ারটা আমাদের সেকেন্ড প্রফিট টেকিং জোন ছিল 11 টাকা 70 থেকে 12 টাকা, এইটাতে শেয়ার বাধা পাবে না। সো আমরা চাইলে এই শেয়ারটাকে আমরা 9 টাকা 80 পয়সা বা 9 টাকা 80 পয়সায় ধরি, 9 টাকা 80 পয়সা স্টপ লস ধরে শেয়ারটা আমরা বাই করতে পারি। তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কত হয়? 1:3 হয়। আমাদের এই ইমিডিয়েট যে টার্গেটটা 12 টাকা ধরি নাই আমি, 11 টাকা 80 পয়সা ধরলে 1:3 হয়। বাট এই শেয়ারটা কিন্তু এইখানে থাকবে না। এই শেয়ারটা কোথায় যাবে বলেন দেখি, কোথায় যাবে? প্রেডিকশন আছে কিনা? অ্যাটলিস্ট আমি মনে করি এই 17 টাকা পর্যন্ত এই শেয়ারটা যাওয়ার ক্ষমতা রাখে। সো আপনারা যদি চান আপট্রেন্ড বাজারে একটু রিস্ক নিতেই হয়, একটু রিস্ক নিয়ে শেয়ার বাই করবেন, তাহলে আগামী দিন থেকে এই শেয়ারটা যদি এই জোনটার ভিতরে যতক্ষণ পাবেন, কত 9 টাকা 90 থেকে 10 টাকা 80, এই জোনের ভিতরে যতক্ষণ পাবেন শেয়ারটা আস্তে আস্তে কালেকশন করবেন এবং ফাইনালি বড় প্রফিট করবেন। আর কথা বাড়াবো না, ভালো থাকবেন সবাই। আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি না, দেখে আজকে রাতে আরেকটা ভিডিও যদি বানাতে পারি সেই ভিডিওতে আমরা কমেন্টের উত্তর দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।